হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে বা তোমাদের হিস্ট্রি রয়েছে অ্যাজ এ মাইনর সাবজেক্ট, বা তোমরা প্রথম সেমিস্টারে যারা জেনারেলি স্টুডেন্টসরা রয়েছে তোমাদের হিস্ট্রি CC1 পেপারটি রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ একটা 20 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তার উত্তরের বিস্তারিত আলোচনা করব। সো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম সেমিস্টারের ইতিহাস অনার্স যাদের রয়েছে তাদের জন্য এই প্রশ্নটা কিন্তু 20 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সাজেশন ভিডিও দেখলেই বুঝতে পারবে এই প্রশ্ন কিন্তু ইতিহাস অনার্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম। এবং তোমাদের যাদের হিস্ট্রি মাইনর রয়েছে বা তোমরা যারা জেনারেল স্টুডেন্টসরা রয়েছে তোমাদের হিস্ট্রি CC1 পেপারটি রয়েছে, তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা 20 এবং 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। যদি 20 মার্কসে না আসে তাহলে কিন্তু 10 মার্কসে আসবে। তখন তোমরা কি করবে, তোমরা কয়েকটা পয়েন্ট কিন্তু তখন নিজেদের পছন্দ মতো স্কিপ করতে পারো। আশা করি বোঝাতে পেরেছি। তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু হিস্ট্রি অনার্সের আমি অলরেডি সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি। সেখানে কিন্তু আমি সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন 20 মার্কস এবং 5 মার্কসের বলে দিয়েছি যে কোন প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট। সো তোমরা অবশ্যই সাজেশন ভিডিও দেখে নিও। তোমাদের আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, সেই প্লেলিস্ট ফলো করলেই কিন্তু তোমরা সমস্ত রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবে। এবং হিস্ট্রি জেনারেল এবং মাইনরদের জন্যও কিন্তু আমি সমস্ত সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি। 20 মার্কস, 10 মার্কস, 5 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়েছি। তোমরা যারা দেখে নিও এবং তোমাদের সিলেবাস নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি। আজ আমি তোমাদের সাথে 20 মার্কসের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু শেয়ার করছি উইথ আনসার। আচ্ছা, তোমাদের সাথে আরও কিছু ডিটেলস আমি শেয়ার করে দিই। আমি কিন্তু হিস্ট্রি অনার্স, হিস্ট্রি মাইনর বা তোমাদের যাদের জেনারেলে হিস্ট্রি CC1 পেপারটি রয়েছে তোমাদের সকলের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে তোমরা জয়েন করতে পারো। তোমাদের অনলাইন ক্লাসগুলো আমি যথাযথ চেষ্টা করি অফলাইনের মতো করে করানোর। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি আমার ক্লাসে করে থাকি। তোমাদের কিন্তু গুগল মিটে আমি অনলাইন ক্লাসগুলো করাই এবং দুটো ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে। তোমরা চাইলে সেই দুটো ফ্রি ক্লাস করে কিন্তু প্রথমে দেখতে পারো, ভালো লাগলে তোমরা কন্টিনিউ করো। সো এই ডিটেলসগুলোই শেয়ার করার ছিল। সো যারা যারা ইন্টারেস্টেড ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়তে আমার কাছে, বা তোমাদের হিস্ট্রি মাইনর রয়েছে বা তোমরা জেনারেল স্টুডেন্ট তোমাদের CC1 পেপারটি রয়েছে, তোমরা কিন্তু স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তোমাদের কিন্তু এখনও অ্যাডমিশন চলছে। আজ আমি তোমাদের সাথে যে ইম্পর্টেন্ট প্রশ্নটা শেয়ার করব সেই প্রশ্নটা হলো হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের মূল কারণগুলি আলোচনা করো। এটা কিন্তু হিস্ট্রি অনার্স, হিস্ট্রি মাইনর বা তোমরা যারা জেনারেল MDC স্টুডেন্টসরা রয়েছে তোমাদের হিস্ট্রি CC1 পেপারটি রয়েছে, তোমাদের সকলের জন্য কিন্তু এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। হরপ্পা সভ্যতার পতনের মূল কারণগুলি আলোচনা করো। আজকে আমি এটারই আনসার তোমাদের সাথে শেয়ার করছি। দেখে নাও, ফার্স্ট প্যারা, ভারতের ইতিহাসে হরপ্পা সভ্যতার স্থান অনন্য। খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দে এত উন্নত নাগরিক সভ্যতা আমাদের মনে বিস্ময় জাগায়, যার কোনো পূর্বসূরি আমাদের জানা নেই। পরবর্তীকালে নানা দিক থেকে তার উত্তরাধিকারীও খুঁজে পাওয়া কঠিন। এই সভ্যতা নিঃসন্দেহে ভারত ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু এই সভ্যতা পতনের কারণ অনেকাংশেই রহস্যবৃত্ত। খনন কার্যের ফলে সিন্ধু অঞ্চলের নানা স্থানে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এগুলির মধ্যে অসংখ্য লিপি রয়েছে, কিন্তু সিন্ধু লিপির পাঠোদ্ধার আজ পর্যন্ত সম্ভব হয়নি। সে কারণে সিন্ধু সভ্যতার পতনের কারণগুলিকে অনুমানের ওপর ভিত্তি করে বিশ্লেষণ করা হয়েছে। তবে এটা সঠিক যে কেবলমাত্র একটি কারণে ভারতের এই সুপ্রাচীন সভ্যতার ধ্বংস সাধন হয়নি। তাছাড়া শুধুমাত্র আকস্মিক কারণে এই সভ্যতার হঠাৎ অবলুপ্তি ঘটেনি। দীর্ঘকাল ধরে এই সভ্যতার অবক্ষয় চলেছিল বলে ঐতিহাসিকগণ মনে করেন। তো এই ছিল তোমাদের প্রথম প্যারা। তোমাদের বলে রাখি, আমি কিন্তু যে আনসারগুলো তোমাদের সাথে শেয়ার করি এগুলো খুবই সহজ ভাষায় আমার নিজের তৈরি করা, তোমরা পড়লেই বুঝতে পারবে। তোমরা কিন্তু যখনই একটা প্রশ্ন মুখস্থ করছো তোমরা চেষ্টা করবে সেগুলোকে কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করার। অর্থাৎ তোমাদের যখন একটা কোয়েশ্চেন পড়া হয়ে যাচ্ছে তোমরা চেষ্টা করবে সেটাকে একবার না দেখে লিখে ফেলার। এইভাবে পড়লে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি আনসারগুলো মুখস্থ হবে এবং আরও ভালোভাবে তোমাদের মনে থাকবে। চলে আসছি নেক্সট প্যারা। দেখে নাও,
জলবায়ু পরিবর্তন সিন্ধু সভ্যতার পতনের জন্য দায়ী ছিল। একদা সিন্ধু অঞ্চলে অরণ্যভূমি ছিল। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি থেকে জানা যায় যে বাইসন, বাঘ, গন্ডার ইত্যাদি প্রাণী একদা সিন্ধু অঞ্চলে বাস করত। সুতরাং সিন্ধু অঞ্চল যে অরণ্যভূমি ছিল তাতে কোনো সন্দেহ নেই। আর অরণ্যভূমি ছিল বলে প্রচুর বৃষ্টিপাতও হতো। বৃষ্টিপাতের ফলে সিন্ধু অঞ্চল ছিল শস্য শ্যামলা, কিন্তু কালক্রমে সিন্ধু অঞ্চলে জলবায়ুর পরিবর্তন হয়েছিল। সে কারণে বৃষ্টিপাতের পরিমাণ দারুণভাবে হ্রাস পেয়েছিল, ফলে কৃষি ব্যবস্থা ব্যাহত হয়েছিল। কৃষির অবনতির ফলে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছিল। সে কারণে সিন্ধু অঞ্চলের অধিবাসীরা এই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে চলে গিয়েছিল। সো এই ছিল তোমাদের সেকেন্ড প্যারা। এবার তোমরা থার্ড প্যারা দেখে নাও। উপরের মতের সমর্থনে বলা হয়েছে যে সিন্ধু অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির ফলে গৃহ সমস্যা প্রবল আকার ধারণ করেছিল। সে কারণে গৃহ নির্মাণের জন্য প্রচুর পোড়া ইটের দরকার ছিল। আর এই ইট পোড়ানোর জন্য নির্দয়ভাবে অরণ্য অঞ্চলকে ধ্বংস করা হয়েছিল। সে কারণে বৃষ্টিপাতের পরিমাণ দারুণভাবে হ্রাস পেয়েছিল, ফলে মাটির নিচের লবণ মাটির ওপরে উঠে এসেছিল। সে কারণে শস্য উৎপাদন অসম্ভব হয়েছিল। আচ্ছা, নেক্সট প্যারা দেখে নাও। সিন্ধু অঞ্চলের জনগণের নাগরিক বোধেরও যথেষ্ট অভাব ছিল। সে কারণে এই সভ্যতা অনেকটাই ধ্বংসের কবলে পড়েছিল। খনন কার্যের ফলে মহেঞ্জোদারো ও হরপ্পার অট্টালিকাগুলি আবিষ্কৃত হয়েছে। নিচের দিকের কক্ষগুলি প্রচলিত নিয়মানুসারে নির্মাণ করা হয়েছিল, কিন্তু উপরের দিকের কক্ষগুলি সঠিক নিয়মানুসারে নির্মাণ করা হয়নি। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসগৃহের অভাব পূরণের জন্য কক্ষগুলিকে ছোট ছোট আকারে তৈরি করা হয়েছিল। এমনকি রাস্তার ওপরেও গৃহ নির্মাণ ও কূপ খনন করা হয়েছিল। নেক্সট প্যারা। সুতরাং সিন্ধু অঞ্চলের অধিবাসীদের নাগরিক বোধের অভাব সিন্ধু সভ্যতার পতনের জন্য অনেকটাই দায়ী ছিল। এই কারণে ঐতিহাসিক হুইলার বলেছেন যে পরবর্তী যুগের সিন্ধু সভ্যতা পূর্ব যুগের সিন্ধু সভ্যতার ছায়ামাত্র ছিল। শেষের দিকে সিন্ধু সভ্যতা হতশ্রী হয়েছিল। মহেঞ্জোদারোর ক্ষেত্রে এই চিত্রটি দেখা যায়। সেখানে মৃৎশিল্প তার পূর্ব গৌরব হারিয়েছিল। শেষের দিকে বাণিজ্যের পরিমাণ হ্রাস পেয়েছিল, এমনকি নগর পরিকল্পনার দিকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। সুতরাং সিন্ধু সভ্যতার অবনতি ছিল অনস্বীকার্য। কোনো কোনো ঐতিহাসিক আকস্মিক কারণে সিন্ধু সভ্যতার পতন হয়েছিল বলে উল্লেখ করেন। এই আকস্মিক কারণের মধ্যে বন্যা ও ভূমিকম্পের কথা বলা হয়েছে। সিন্ধু নদীর তলদেশে পলি জমার ফলে তলদেশ উঁচু হয়ে উঠেছিল। এর কুফল হলো এই যে বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টির ফলে নদীর জল উপকূল ছাপিয়ে শহরকে প্লাবিত করত। বন্যার হাত থেকে শহর রক্ষা করার জন্য পুরনো ভিতের ওপর নতুন বাসগৃহ নির্মাণ করা হয়েছিল। বন্যার জল যাতে বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য বাড়ির ভিত ক্রমশ উঁচু করা হয়েছিল সতর্কতামূলক পদ্ধতি হিসেবে। মহেঞ্জোদারোতে একটি দুর্গ আবিষ্কৃত হয়েছে। এখানে দেখা যায় যে দুর্গের জল নির্গমনের জন্য যে নালা ছিল তাকে 24 ফুট উঁচু স্থানে নির্মাণ করা হয়েছিল। বন্যার জল যাতে দুর্গের মধ্যে প্রবেশ করতে না পারে সেজন্য নালীকে উঁচুতে নির্মাণ করা হয়েছিল। নেক্সট প্যারা দেখে নাও। ঐতিহাসিকগণ সিন্ধু নদের বন্যার ফলে মহেঞ্জোদারোর ধ্বংসসাধন হয়েছে বলেছেন। লোথালের ক্ষেত্রেও বন্যার চিহ্ন পাওয়া গেছে, কিন্তু হরপ্পার ক্ষেত্রে কোনো প্রকোপ ছিল না বন্যার। ঐতিহাসিক শঙ্কলিয়ার বলেছেন ঘরঘরা নদীর জল শুকিয়ে যাবার ফলে এই সভ্যতা ধ্বংস কবলে পড়েছিল। প্রাকৃতিক কারণের মধ্যে ভৌমজলের পরিমাণ হ্রাস এই সভ্যতার পতনের অন্যতম প্রধান কারণ। ভূমিতে জলের পরিমাণ হ্রাস পাওয়ায় গাছপালা কমে গিয়েছিল, ফলে রাজপুতানার মরুভূমির ক্রমশ সম্প্রসারণ ঘটেছিল, যা ছিল এই সভ্যতার পতনের অন্যতম কারণ। কোনো কোনো ঐতিহাসিক এই অভিমত ব্যক্ত করেছেন যে গৃহযুদ্ধের ফলে সিন্ধু সভ্যতার ধ্বংসসাধন হয়েছিল। মহেঞ্জোদারোর যে সকল কঙ্কাল পাওয়া গেছে সেগুলিতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সে কারণে কোনো কোনো ঐতিহাসিক গৃহযুদ্ধের কথা বলেছেন। নেক্সট প্যারা দেখে নাও। ঐতিহাসিক হুইলিয়ার মনে করেন আর্য জাতির আক্রমণের ফলে সিন্ধু সভ্যতার ধ্বংসসাধন হয়েছিল। আর্যরা ইন্দ্রকে পুরন্দর বা নগরের ধ্বংসকর্তা বলতো। খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্যরা ভারতবর্ষে আক্রমণ করেছিল। ঐতিহাসিক দিদি কোশাম্বীও এই মত ব্যক্ত করেছেন। নরকঙ্কালগুলি বিক্ষিপ্ত অবস্থায় পাওয়া গেছে এবং এগুলিতে বিভিন্ন ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আবার কঙ্কালগুলি বিক্ষিপ্ত অবস্থায় ছিল বলে অনেকে আকস্মিক কারণের কথা অনুমান করেছেন, যেমন ভূমিকম্প। এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা প্যারায় এক একটা করে কারণ দেখতে পাচ্ছ যে হরপ্পা বা সিন্ধু সভ্যতার কেন পতন ঘটেছিল। আশা করছি আনসারটা তোমরা খুব ভালোই বুঝতে পারছো। আমি কিন্তু খুব সহজ সরল ভাষায় তোমাদের আনসারটা
বানানোর চেষ্টা করেছি। এবং তোমাদের আজকের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো নেক্সট তোমরা কোন প্রশ্নের উত্তরটা চাও, সেটাই আমি আলোচনা করে দেবো। এবং তোমাদের বলে রাখি যে আমি কিন্তু হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। হিস্ট্রি ডিএসসিসি 1 পেপার এবং সেক 1 পেপারের কিন্তু অনলাইন কোচিং ক্লাসেস আমি করাই। সো যারা যারা ইন্টারেস্টেড আমার কাছে পড়তে চাও তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো স্ক্রিন দেওয়া নম্বরে। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। বা তোমাদের যাদের হিস্ট্রি মাইনর রয়েছে, অর্থাৎ যাদের অন্যান্য বিষয়ে অনার্স রয়েছে কিন্তু হিস্ট্রি রয়েছে অ্যাজ এ মাইনর সাবজেক্ট, তোমাদেরও আমি কিন্তু অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরাও কিন্তু এই নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। এছাড়া তোমরা যারা জেনারেল এমডিসি স্টুডেন্টসরা রয়েছে, তোমাদের হিস্ট্রি সিসি 1 পেপারটি রয়েছে, তোমাদেরও কিন্তু অ্যাডমিশন চলছে। তোমরা ইন্টারেস্টেড থাকলে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের ফ্রি ক্লাসেরও ব্যবস্থা করা রয়েছে, তোমরা চাইলে সেই ফ্রি ক্লাস করে দেখতে পারো, ভালো লাগলে তোমরা কন্টিনিউ করবে। আচ্ছা, চলে আসছি নেক্সট প্যারা। আর্যরা গ্রামীণ জীবনে অভ্যস্ত ছিল, তাই নাগরিক সভ্যতাকে তারা পছন্দ করতো না, সে কারণে তারা তাকে ধ্বংস করেছিল। আধুনিক গবেষণার ফলে এটা জানা সম্ভব হয়েছে যে মহেঞ্জোদারোর ক্ষেত্রে বৈদেশিক আক্রমণ সম্ভব হলেও সর্বত্র তা হয়নি। যেমন হরপ্পার ক্ষেত্রে মৃতদেহগুলিকে সমাধিস্থ অবস্থায় পাওয়া গেছে। যে কোনো সভ্যতার পতনের পেছনে অর্থনৈতিক কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সভ্যতার সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য ছিল তার নগরকেন্দ্রিক অর্থনৈতিক জীবনযাত্রা। নদীমাতৃক এলাকায় এই সভ্যতার উদ্ভব, বিকাশ ও প্রসার ঘটায়। প্রথম থেকেই এটা ছিল কৃষি অর্থনীতির সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কৃষি অর্থনীতির সাফল্যেই হরপ্পা সভ্যতায় পেশাদারি ও সর্বসময়ের জন্য নিযুক্ত কারিগর ও বণিকদের ক্রিয়াকলাপ অব্যাহত ছিল। কিন্তু হরপ্পার এই অর্থনৈতিক জীবন এই সভ্যতার ক্ষেত্রে এক দারুণ নিয়ন্ত্রণ হয়ে দাঁড়িয়েছিল। সে কারণে তার উচ্চ নাগরিক মান এবং পরিণত রূপ বজায় রাখতে পেরেছিল। কিন্তু এরই পাশাপাশি অর্থনৈতিক জীবন অভিনবত্বের সুযোগ কমে গিয়েছিল। অর্থনৈতিক জীবনে অভিনবত্বের সুযোগ কমে গিয়েছিল, ফলে হরপ্পার অর্থনৈতিক জীবন গতানুগতিকতার দ্বারা আক্রান্ত হয়ে পড়েছিল। পরিবর্তনের চিহ্ন হরপ্পা সভ্যতার অর্থনৈতিক তথা সাংস্কৃতিক জীবনে প্রায় নেই বললেই চলে। অর্থনৈতিক জীবনের এই জড়ত্ব ও গতানুগতিকতা, উদ্ভাবনী শক্তির অভাব হরপ্পার অর্থনীতিতে নিশ্চয় কিছুটা সংকট আনে। আর এই সংকট এই সভ্যতার পতনের জন্য প্রধানত দায়ী ছিল। সো তোমরা এখানে কিন্তু আরেকটাও কারণ পেয়ে গেলে, অর্থনৈতিক কারণ। চলে আসছি নেক্সট প্যারা। হরপ্পা যদিও ভিত্তি ছিল কৃষি অর্থনীতিতে, তবুও বাণিজ্য সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, বিশেষ করে দূরপাল্লার বাণিজ্য। কিন্তু এই সভ্যতার শেষের দিকে এই বাণিজ্যে ঘাটতি পড়েছিল। আর যেহেতু বাণিজ্যকে কেন্দ্র করে নগরগুলি গড়ে উঠেছিল, তাই সেই সময় নগরগুলিরও দুরবস্থা দেখা গিয়েছিল। নগর থেকে গ্রামের দিকে মানুষ চলে গিয়েছিল। এভাবে অবনগরায়ন ঘটেছিল। এই অবনগরায়ন হরপ্পা সভ্যতার পতনের অন্যতম দায়ী ছিল। চলে আসছি আজকের শেষ প্যারায়। দেখে নাও, লাস্ট প্যারা দেখে নাও। তবে এই সভ্যতার পতনের সবচেয়ে বড় কারণ বোধ হয় এর স্থবিরতা। কোনো পরিবর্তন এই সভ্যতা করতে চায়নি, তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা এই সভ্যতার পক্ষে সম্ভব হয়নি। এইসব নানা কারণের সমন্বয় সিন্ধু সভ্যতার পতনের কারণ হয়ে উঠেছিল। তবে অভ্যন্তরীণ কারণেই যে সভ্যতার পতন হয়েছিল তা এক প্রকার সুনিশ্চিত। আর্যদের আক্রমণের তত্ত্বকে মেনে নেওয়া যায় না। যে কোনো সভ্যতায় চ্যালেঞ্জ রেসপন্সের তত্ত্বে এগিয়ে চলে। সাময়িক সময় সভ্যতাকে নানা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আর তার ঠিকমতো রেসপন্স করতে করতে সভ্যতার চাকা এগিয়ে চলে। মনে হয় ভারতীয় উপমহাদেশেই এই সুপ্রাচীন সভ্যতা যথোপযুক্ত রেসপন্স করতে পারেনি, তাই তার পতন ঘটেছে। তো এই ছিল তোমাদের একটা 20 মার্কসের প্রশ্নের উত্তরের বিস্তারিত আলোচনা। আশা করছি তোমরা আনসারটা বুঝতে পেরেছো। কোনো রকম কিছু অসুবিধা হয়ে থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেবার। এবং আমি তোমাদের যেমনটা বললাম, আমি কিন্তু তোমাদের হিস্ট্রি ডিএসসিসি 1 পেপার এবং সেক 1 পেপারের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। আমি আমার ক্লাসে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু করে থাকি। এবং তোমাদের আমি ক্লাসগুলো কিন্তু অনলাইনে করিয়ে থাকি। আমার কিন্তু অনলাইন ক্লাসগুলো পুরো অফলাইনের মতো করেই হয়। তোমরা চাইলে ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করে দেখতে পারো। তোমাদের দুটো ফ্রি ক্লাসের ব্যবস্থাও করা রয়েছে, তোমরা চাইলে সেই ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারো। তোমাদের এখনও অ্যাডমিশন চলছে, সো আর দেরি না করে তোমরা কিন্তু জয়েন করে নাও, কারণ তোমাদের সিলেবাস অনেকটাই বড় এবং সময় খুবই কম। এবং তোমরা যারা হিস্ট্রি মাইনরের স্টুডেন্টস রয়েছে তোমাদেরও কিন্তু অ্যাডমিশন চলছে। এছাড়া তোমরা যারা জেনারেল এমডিসি স্টুডেন্টসরা রয়েছে এবং হিস্ট্রি সিসি 1 পেপারটি তোমাদের রয়েছে, তোমরাও কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইন কোচিং ক্লাসে জয়েন করতে পারো।
পারো। সো আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যারা আমাকে প্রথমবার শুনছো বা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য, এবং আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।